দর্শক, শেখ হাসিনা সরকার পতনের পরে 2024-এর 5 আগস্টের পরে শেখ হাসিনা সরকার আওয়ামী লীগ সরকারের ব্যাপারে যত সমালোচনা হয়েছে, ওই সময় মনে হচ্ছিল যে পৃথিবীর আর কোনো সরকার প্রধান কিংবা সরকারের ব্যাপারে এত সমালোচনা বোধহয় হয় না। কিন্তু শেখ হাসিনার শাসনামল দীর্ঘ একটানা 15.5 বছর ছিল। 15.5 বছরের জমানো ক্ষোভ মানুষ উগরে দিয়েছে। তখন মনে হচ্ছিল যে এর চাইতে বেশি সমালোচনা পৃথিবীর ইতিহাসে হয়নি, ভবিষ্যতেও হয়তো হবে না। কিন্তু আমরা দেখলাম যে তারপরে যে মেটিকুলাস সরকারটা আসলো প্রফেসর ইউনূসের, সেই ইউনূস সরকার তার ক্ষমতার মেয়াদ শেষ করার পরে মাত্র গত 2 মাসের কম সময়ে যে পরিমাণ সমালোচনা হয়েছে এবং যে পরিমাণ দুর্নীতির খবর বেরিয়েছে প্রফেসর ইউনূসের সম্পর্কে, তাতে যদি আপনি সমানুপাতিক হারে বিচার করেন, সংখ্যাতাত্ত্বিক বিচার করেন, তাহলে পৃথিবীর ইতিহাসে সম্ভবত এরকম নজির খুঁজে পাবেন না যে মাত্র 1.5 বছর বয়সী একটি সরকারের এবং সরকার প্রধান এবং তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এত সমালোচনা, এত দুর্নীতি, এত অভিযোগ কখনো কোনো দেশে হয়েছে কিনা, ঘটেছে কিনা। প্রফেসর ইউনূসের একের পর এক জারি করা অবাস্তব মিথ্যা অধ্যাদেশ, যেগুলো মানে বর্তমান সরকার মানে এটা গিলতেও পারছে না, উগরে দিতেও পারছে না। কিছু তারা মানে সংবিধানে সংযোজন করার প্রয়াস নিয়েছে। এগুলো না করলে ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে, অনেক বড় আইনি জটিলতা তৈরি হবে। এরকম একটা ফ্যাসাদের মধ্যে যখন বর্তমান সরকার রয়েছে, তখন প্রফেসর ইউনূসকে নিয়ে নতুন এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন সাবেক রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি। তিনি স্পষ্ট বলেছেন প্রফেসর ইউনূস সেফ এক্সিট পাচ্ছেন না। সেফ এক্সিট পাওয়ার জন্যই তো প্রফেসর ইউনূসের এত কর্মকাণ্ড ছিল শেষ দিকে এসে। কেন পাচ্ছেন না, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রফেসর ইউনূসের সেফ এক্সিট নিয়ে। তার আগে একটি মানবিক ব্যাপার বলতে চাই। ফুড ফর অল, সবার জন্য খাদ্য, এই স্লোগান নিয়ে একদল তরুণ অসহায়, দুস্থ, ক্ষুধার্ত মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াচ্ছে। তাদেরকে সাপোর্ট করতে ডেসক্রিপশন বক্সে দেওয়া চ্যানেলের লিঙ্কে গিয়ে চ্যানেলটা অন্তত সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন, যেন তাদের এই মানবিক কর্মটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। চলে যাচ্ছি প্রফেসর ইউনূসের সেফ এক্সিটের প্রসঙ্গে। গোলাম মাওলা রনি স্পষ্ট বলেছেন যে প্রফেসর ইউনূস সেফ এক্সিট পাচ্ছেন না। কিন্তু সেফ এক্সিট নিয়েই তো তার সব থেকে বেশি মাথা ব্যথা ছিল। এবং মানে ওই লন্ডনে ছুটে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক, সেখানে সেফ এক্সিট নিয়ে আলোচনা, তারেক রহমানের সঙ্গে সমঝোতা করে তাদেরকে জিতিয়ে দিয়েছে, এরকম অভিযোগ যখন সংসদে পর্যন্ত বিরোধী দল করছেন এবং বাইরে পর্যন্ত করছেন, মানে প্রফেসর ইউনূস নাকি তারেক রহমান এবং তার দল বিএনপির জেতার কোনো যোগ্যতা না থাকা সত্ত্বেও তাদেরকে জিতিয়ে দিয়েছেন, এরকম ফালতু অভিযোগও আমরা যখন দেখছি, অভিযোগের কানিকোনাও যদি সত্য হয়, তাহলে প্রফেসর ইউনূস যা করেছেন সেগুলো তো সেফ এক্সিটের জন্যই করেছেন। তিনি মানে বিএনপির সঙ্গে সম্পর্ক ভালো খারাপ থেকে ভালোর দিকে নিয়ে গেলেন কেন? তিনি বুঝেছিলেন যে রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসছে, যদি তাদের বিপক্ষে থাকি তাহলে আমার সেফ এক্সিট সম্ভব নয়। আমাকে সেফলি যদি এখান থেকে মানে এক্সিট করতে হয়, তাহলে বিএনপিকে মানে আস্থায় নিতে হবে। সেই প্রক্রিয়ায় তিনি করেছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু তাহলে সেফ এক্সিট কেন পাবেন না? বিএনপি সরকার কি প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে? কি বলছেন গোলাম মাওলা রনি? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূস সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না। নানা রকম অভিযোগ, নানা অনিয়ম অনেকটা সুনামির মতো তার দিকে ধেয়ে আসছে, এই মন্তব্য তিনি করেছেন। গোলাম মাওলা রনি বলেন, দেশের মূলধারার গণমাধ্যমগুলো তার অর্থাৎ ডক্টর ইউনূসের জামানার নানা অনিয়ম, বিশেষ করে ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসকে যেভাবে আক্রমণ করে প্রতিবেদন ছাপাচ্ছে, ফটোকার্ড ছাড়ছে, তাতে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় তৈরি হয়েছে। ইউনূসকে নিয়ে যে কোনো একটি গালি দিলে, একটা নেতিবাচক কথা বললে মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে যায়। তিনি ওই জামানাতে কি করেছেন, কত টাকা সুবিধা নিয়েছেন, রাষ্ট্রের কত টাকা ক্ষতি করেছেন, সেটা সরকার দলীয় কোনো মন্ত্রী, এমপি বলুন বা কোনো সাংবাদিক কিছু বললেই সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়ে যাচ্ছে।
এক-এগারোর ঘটনা নিয়ে গোলাম মোল্লা রনি বলেন যে বর্তমান সরকার এক-এগারোর কুশীলব বিশেষ করে লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরী ও ডিজিএফআই প্রধান জেনারেল মামুন খালেদকে যখন গ্রেপ্তার তারা করলো এবং তাদের কাছ থেকে যে জবানবন্দি আদায় করা হয়েছে, এরপর সব মহল থেকে বলা হচ্ছে যে এরা তো শুধু হাতিয়ার ছিল। কারা এই হাতিয়ারের মালিক ছিল, আজকে যেভাবে ডিপ স্টেটের কথা হচ্ছে, এক-এগারোর ঘটনা ঘটানোর জন্য তখনও একটা ডিপ স্টেট কাজ করেছিল। স্পষ্টত সেখানে দিল্লি এবং আমেরিকার প্রভাব ছিল এবং দিল্লি এবং আমেরিকার প্রভাবে তৎকালীন সেনাপ্রধান মঈনুল আহমেদ সহ অনেকে কাজ করেছেন এবং বিএনপির মতো একটা বৃহৎ দলকে ভাঙার চেষ্টা করেছেন, তাদের ক্ষতি করার চেষ্টা করেছেন। এই কথাগুলো গোলাম মোল্লা রনি বলেছেন। একটা সময় বিএনপির ওপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, বেগম জিয়ার উপরে হয়েছে, তারেক রহমানের উপরে হয়েছে, কোকোর উপরে হয়েছে, বিএনপির অসংখ্য নেতাকর্মীর উপরে হয়েছে। এখন বিএনপির যখন সুসময়, তখন তারা কোনো অবস্থাতেই সেই কুশীলবদের ছাড় দিতে নারাজ। তারেক রহমান যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের দ্বারা তার কোনো কনসিডারেশন হয়নি, তাদের থেকে ক্ষতিপূরণ পাননি, কোনো অবস্থাতে তারা ভোগ বিলাস বা অন্য কোনো জায়গাতে তার ক্ষুণ্ণিবৃত্তি হয়নি, তাদের তিনি ক্ষমা করবেন না এবং তিনি যে লোকদের গ্রেপ্তার করেছেন তার ফলে ক্রমশই তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অর্থাৎ গোলাম মোল্লা রনি এই ইঙ্গিতটা স্পষ্ট করেছেন যে এক-এগারোর কুশীলবদের যখন গ্রেপ্তার করা শুরু করেছে বর্তমান সরকার এবং যাদেরকে ইতিমধ্যে যে 2-3 জনকে গ্রেপ্তার করেছে তাদের বিভিন্ন জবানবন্দিতে যে সকল তথ্য পেছনের হিস্ট্রিক্যাল মেটিকুলাস ডিজাইন, কারণ প্রফেসর ইউনূস তো মেটিকুলাস ডিজাইনে ওস্তাদ। 2024-এ যে মেটিকুলাস ডিজাইন করে তিনি ক্ষমতায় আরোহণ করেছিলেন, এর আগে এক-এগারোর সময়ও সেই একই মেটিকুলাস ডিজাইন তিনি করেছিলেন এবং এক-এগারোর পেছনের অন্যতম ক্ষমতাধর কুশীলব ছিলেন তিনি এবং তার যে নোবেল প্রাইজ পাওয়া 2006 সালে যে নোবেল প্রাইজ পাওয়া, এই নোবেল প্রাইজ দেওয়াও একটা লবিং করে যেন তাকে বাংলাদেশে ডিপ স্টেটের প্রতিনিধি হিসেবে বসানো যায় এবং রাজনীতিবিদদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায়, সুশীল সমাজের প্রতিনিধি ডক্টর ইউনূসের নেতৃত্বে যেন দীর্ঘ সময় বাংলাদেশ শাসন করতে পারে এবং ডিপ স্টেট এবং আমেরিকা পশ্চিমারা বাংলাদেশ থেকে যে যে স্বার্থ উদ্ধার করা সম্ভব সেগুলো যেন করতে পারে, সেই উদ্দেশ্যই মূলত এক-এগারোর কুশীলবদের ছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই ক্ষমতা দীর্ঘায়িত করতে না পেরে প্রফেসর ইউনূস যেমন নির্বাচন দিতে বাধ্য হয়েছেন, তেমনি তখন নির্বাচন দিতে তারা বাধ্য হয়েছিল। প্রফেসর ইউনূস যদি 2026-এর ফেব্রুয়ারির নির্বাচনে এসে বিএনপির প্রতি সফট কর্নার দেখিয়ে থাকেন, তাহলে তখনকার এক-এগারো সরকার আওয়ামী লীগের প্রতি সফট কর্নার দেখিয়েছিল, কারণ তার আগেই বিএনপির শাসনামল এবং সেই শাসনামল সম্পর্কে নানা সমালোচনা, লগি বৈঠার যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে বিএনপি একটু কোণঠাসা অবস্থায় ছিল, একটু না অনেক বেশি কোণঠাসা অবস্থায় ছিল। আওয়ামী লীগ যেহেতু সুবিধাজনক অবস্থানে ছিল, তখনকার এক-এগারোর মেটিকুলাস কুশীলবরা আওয়ামী লীগের উপরে ভর করেছিল। এই অভিযোগগুলো অনেকে করেন। তার মানে হচ্ছে যে এক-এগারোর অন্যতম কুশীলবদের আপনি যদি 1, 2, 3 এরকম সিরিয়াল করেন, আমার মনে হয় যে শীর্ষে প্রফেসর ইউনূসের নামই থাকবে। কিন্তু প্রফেসর ইউনূস এখন কিন্তু ওই কি বলবো যে এসএসএফ নিরাপত্তা অর্থাৎ ভিভিআইপি মর্যাদা, একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে নিরাপত্তা পান সেই নিরাপত্তা ভোগ করছেন, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি হিসেবে ভোগবিলাসে জীবনযাপন করছেন। কদিন আগেই দেখলাম যে এনসিপির আহ্বায়ক তিনি আহ্বান জানিয়েছেন যে সরকার বিরোধী আন্দোলনে প্রফেসর ইউনূসকে তারা চান তিনি যেন রাজপথে নেমে আসেন। তখন প্রশ্ন এসেছিল যে এসএসএফ নিরাপত্তা সহ তিনি মিছিলে আসবেন নাকি নিরাপত্তা বাহিনীকে পাশে রেখে তিনি মিছিলে আসবেন। এখন দেখার বিষয় যে মানে প্রফেসর ইউনূস যদি সেফ এক্সিট না পান, গোলাম মোল্লা রনির কথা যদি সত্য হয়, যদিও গোলাম মোল্লা রনি একটু বেশি মজা করে কথা বলেন, মজা করতে গিয়ে একটু বেশি খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলেন, তার কথাটা কতটা বাস্তবতা পাবে সেটা একটা প্রশ্ন রয়েছে। তবে প্রফেসর ইউনূসের জন্য বর্তমান সময়টা যে শুভ সময় যাচ্ছে না, তার জন্য যে একেবারে দোজকের মানে রোজ কিয়ামত নেমে এসেছে এটা বোঝা যাচ্ছে। কারণ বিগত 1.5 বছরে তার শাসনামল সম্পর্কে এই 2 মাসের মধ্যেই যে সকল ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে এবং যত সমালোচনা তাকে নিয়ে হয়েছে এবং পত্রিকাগুলো যে সকল ভেতরের খবর বের করে আনছে, তাতে করে তার জন্য আমার মনে হয় যে ভালো কিছু অপেক্ষা করছে না।
দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার কাছেও কি তাই মনে হয় যে প্রফেসর ইউনূস সেফ এক্সিট পাবেন না? তাহলে কি বিএনপি সরকার তাকে গ্রেপ্তার করবে ১/১১ অপরাধে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।